প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল শনাক্ত করা যায়। অর্থাৎ তোমরা জানো যে জিরান্ড এবং পার্টিসিপল এই দুটোই এসেছে মূলত ভার্ব থেকে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েই জিরান্ড গঠিত হয় এবং পার্টিসিপল গঠিত হয়। তো তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে আসলে কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল এই দুইটার মধ্যে শনাক্ত করবে। তো আজকে আমি এই ভিডিওতে জিরান্ড এবং পার্টিসিপল কিভাবে শনাক্ত করা যায় সেই সম্পর্কে আলোচনা করব এবং বিশেষ কিছু টেকনিক শিখিয়ে দেব যাতে করে তোমরা জিরান্ড এবং পার্টিসিপল শনাক্ত করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল চিনব এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি এখানে জিরান্ডের সংজ্ঞা দিয়েছি। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তবে তা জিরান্ড হবে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সে নাউনের কাজ করে তবে তা জিরান্ড হয়ে যাবে। এক্সাম্পলগুলো যদি একটু খেয়াল করো, এখানে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ ওয়াক শব্দটি ভার্ব ছিল WALK, তার সাথে আইএনজি যোগ হয়ে মূল শব্দটি হয়েছে ওয়াকিং। তো যখন ওয়াকিং হয়ে গেছে তখন কিন্তু সে আর ভার্ব নেই, অর্থাৎ এটি এখন নাউনের ন্যায় কাজ করছে, তাই এটি হবে জিরান্ড। এবং ঠিক একইভাবে বি নাম্বার প্রশ্নটি যদি খেয়াল করো, প্লান্টিং ট্রিজ ইজ বেনিফিশিয়াল টু অল, প্লান্ট শব্দটি ভার্ব ছিল এবং তার সাথে আইএনজি যোগ হয়ে প্লান্টিং হয়েছে এবং এটিও নাউনের ন্যায় কাজ করছে, তাই এটিও হবে জিরান্ড। মোট কথা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করলে তা জিরান্ড হয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বর পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তবে তা পার্টিসিপল হয়ে যাবে। তার আগে আমাদের অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা একটু জানা দরকার। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো খেয়াল করো, এইখানে বলা হয়েছে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটি পার্টিসিপল হয়ে যাবে। এখানে আমাদের 1 নম্বর এক্সাম্পল রয়েছে, আর রোলিং এ স্টোন গ্যাদার নো মস। এখানে রোলিং শব্দটি পার্টিসিপল। কিভাবে দেখো, রোলিং শব্দটি দিয়ে কিন্তু একটি অবস্থা বোঝায়, অর্থাৎ বলা আছে আর রোলিং স্টোন অর্থাৎ গড়ায়মান পাথর, গ্যাদার নো মস। মস শব্দের অর্থ শ্যাওলা, বলা হয়েছে গড়ায়মান পাথরে কখনো শ্যাওলা জমে না। এটি হচ্ছে এটির প্রকৃত অর্থ, কিন্তু যদি আমরা ভাব অর্থ করি তাহলে দাঁড়ায় যে অস্থির প্রকৃতির লোক কখনো অর্থ সঞ্চয় করতে পারে না। তো যাই হোক, এইখানে রোলিং শব্দটি দিয়ে কিন্তু একটি অবস্থা বোঝানো হচ্ছে, অর্থাৎ পাথরটি কোন অবস্থায় আছে, সেটি গড়ায়মান অবস্থায় আছে। আর প্রিপোজিশনের সংজ্ঞায় আমরা জেনেছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো খেয়াল করো, এখানে স্টোন শব্দটা কিন্তু নাউন, আর নাউনের পূর্বে কিন্তু এই রোলিং শব্দটি নাউনকেই মডিফাই করছে, অর্থাৎ এই পাথরটার একটা অবস্থা প্রকাশ করছে গড়ায়মান, মানে পাথরটা গড়িয়ে যাচ্ছে। কাজেই এটি হবে পার্টিসিপল, কারণ কি ভার্বের সাথে আইএনজি যোগ করে এটি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। ঠিক একইভাবে আর ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্রো, এইখানে ড্রোনিং শব্দটি হচ্ছে পার্টিসিপল, কেননা এটিও অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি আলোচনা করব সাম রুলস টু রিকগনাইজ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল চেনার কিছু বিশেষ রুলস। 1 নম্বরে খেয়াল করো, অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তা জিরান্ড হবে। অলরেডি তোমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা জেনেছো। তো দেখো, ইউজফুল, লার্নিং, ইউজফুল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং এরপরে লার্ন ছিল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তা জিরান্ড হবে। এখানে ইউজফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে লার্নিং অর্থাৎ আইএনজি ফরম্যাট, তাই এটি হবে জিরান্ড। ঠিক একইভাবে স্ট্রাকচার্ড টিচিং, স্ট্রাকচার্ড শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং তারপরে আইএনজি ফরম্যাটে রয়েছে টিচিং। 2 নম্বর রুলসটা একটু খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ড হবে। ট্রানজিটিভ ভার্বের পরে 2 নম্বর রুলসটা খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ড হবে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব কি, আসলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ বেসিক গ্রামারটা তোমাদের জানতে হবে যদি জিরান্ড এবং পার্টিসিপল পার্থক্যটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে চাও।
তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবো এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটি দেখতে পারো। তাহলে তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে কনফিউশন সেটি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এইখানে দেখো ট্রানজিটিভ ভার্ব বলতে বোঝায় যে ভার্বের অবজেক্ট দরকার, অর্থাৎ বাক্যের অর্থকে সম্পন্ন করার জন্য যে ভার্বের অবজেক্ট দরকার তাকেই বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো এইখানে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ট হবে। এইখানে খেয়াল করো, দ্য টিচার স্টার্টেড টিচিং হিস্ট্রি। দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং তারপর অবজেক্ট হচ্ছে টিচিং হিস্টরি। খেয়াল করো, আমি যদি এ পর্যন্ত শেষ করি দ্য টিচার স্টার্টেড, শিক্ষক শুরু করেছিলেন, তখন আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়, কি শুরু করেছিলেন? যখন আমি এভাবে বলি দ্য টিচার স্টার্টেড টিচিং হিস্টরি, তখন কিন্তু সেসটা ক্লিয়ার হয়ে যায়, শিক্ষক ইতিহাস পড়ানো শুরু করেছিলেন বা ইতিহাস শেখানো শুরু করেছিলেন। তো দেখো এইখানে ট্রানজিটিভ ভার্ব স্টার্টেড এবং তারপরে আইএনজি ফরম্যাটে রয়েছে টিচিং, কাজে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে সেটি জিরান্ট হবে, কাজে এখানে টিচিং শব্দটি হচ্ছে জিরান্ট। এরপরে বি নাম্বারে ঠিক একইভাবে খেয়াল করো, শি লার্নড ড্রাইভিং। এখানে লার্নড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে যে ড্রাইভিং রয়েছে এটি হচ্ছে আমাদের জিরান্ট। ওকে, এবারে 3 নাম্বার রুলসটা একটু খেয়াল করো, প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ট হবে। প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ট হবে। এইখানে প্রেপোজিশন হচ্ছে বাই, আর বাইয়ের পরে ওয়ার্ক শব্দটি ছিল ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হয়ে ওয়ার্কিং হয়েছে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, অর্থাৎ ওয়ার্কিং শব্দটি এখানে জিরান্ট, কেননা এটি প্রেপোজিশনের পরে আইএনজি ফরম্যাটে রয়েছে। এরপরে বি নাম্বার শব্দটি দেখো, বাই আর্নিং মানি ইউ ক্যান বি সলভেন্ট। এইখানেও ঠিক একইভাবে বাই হচ্ছে প্রেপোজিশন এবং তারপরে আর্ন শব্দটি ছিল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে হয়েছে আর্নিং। কাজেই বাই আর্নিং মানি, এখানে বাইয়ের পরে যেহেতু আর্নিং আইএনজি ফরম্যাটে রয়েছে, কাজে এই শব্দটি হবে জিরান্ট, কারণ আমাদের 3 নাম্বার রুলসেই ছিল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ট হবে। এরপরে যদি আমরা একটু 4 নাম্বার রুলসটা খেয়াল করি, দেখো কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি কাজের নাম বোঝায় তবে তা জিরান্ট হবে। কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি কাজের নাম বোঝায়, এখানে খেয়াল করো, হিজ হবি ইজ রিডিং। এখানে রিডিং শব্দটি কিন্তু একটি কাজের নাম বোঝাচ্ছে, অর্থাৎ রিডিং অর্থ পড়া, তার মানে সে কোনো কিছু করতেছে, একটা বই পড়তেছে বা একটা স্টোরি বুক পড়তেছে, যাই পড়ুক না কেন সে একটা কাজ করতেছে। কাজেই এখানে কমপ্লিমেন্ট হিসেবে রিডিং কিন্তু একটি কাজের নাম বুঝিয়েছে এবং এটি আইএনজি ফরম্যাটে রয়েছে, কাজেই এটি হবে জিরান্ট। এরপরে 5 নাম্বার রুলসটা যদি আমরা একটু দেখি, যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে কম্পাউন্ড নাউন বোঝায় তবে তা জিরান্ট হবে। কম্পাউন্ড নাউন কখন হয়? আসলে পাশাপাশি যখন দুইটা নাউন বসে। তো দেখো এইখানে লিভিং আর হচ্ছে রুম। লিভিং শব্দটা আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে জিরান্ট এবং নাউনের কাজ করতেছে, আর রুম মানে হচ্ছে একটি কক্ষ, আর এটি তো স্বাভাবিকভাবেই নাউন, কাজে দুটি নাউন পাশাপাশি বসে সে কম্পাউন্ড হয়েছে, কাজেই প্রথম এখানে যে আইএনজি ফরম্যাটে রয়েছে সেটি হবে জিরান্ট। এজন্য বলেছে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে কম্পাউন্ড নাউন বোঝায় তবে তা জিরান্ট হবে। ঠিক একইভাবে রাইটিং টেবল, এখানে টেবল শব্দটি এমনিতেই নাউন, আর রাইটিং শব্দটি অর্থাৎ রাইটের সাথে আইএনজি যোগ হয়ে সে নাউন হয়ে গিয়েছে, তাই এটি হবে জিরান্ট। এরপরে ঠিক একইভাবে দেখো স্লিপিং রুম। রুম শব্দটি এমনিতেই নাউন, আর স্লিপ ছিল ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে নাউন হয়ে গেছে। কাজে দুটি নাউন পাশাপাশি বসে যদি প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে তবে তা কম্পাউন্ড নাউন হয়ে যায় প্রথমটি। ওকে, এবারে আমরা পার্টিসিপলের কিছু রুলস জানবো যে কিভাবে আমরা পার্টিসিপল আইডেন্টিফাই করব, এবং এই ভিডিওর শেষে পার্টিসিপল এবং জিরান্ট আইডেন্টিফাই করার জন্য একটি বিশেষ টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেব। আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং সেই পর্যন্ত ভিডিওটি দেখবে। ওকে, পার্টিসিপলের প্রথম রুলসে বলা আছে অ্যাডভার্ব এর পর
ভার প্লাস আইএনজি হলে তা পার্টিসিপল হবে। অ্যাডভার্বের পর ভার প্লাস আইএনজি হলে তা পার্টিসিপল হবে। আসলে এজন্য তোমাদেরকে অ্যাডভার্বটা চিনতে হবে। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ কখন, কোথায় এবং কিভাবে সম্পন্ন হয় তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। তো দেখো এখানে বলা আছে গ্লাডলি ডুইং। গ্লাডলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব এবং তারপরে আছে ডুইং, অর্থাৎ এইখানে আইএনজি ফরম্যাটে রয়েছে ডুইং শব্দটি এবং ডুইং শব্দটি এই কারণে পার্টিসিপল হবে, কারণ আমাদের বলা ছিল অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে। এরপরে দেখো বি নাম্বার হচ্ছে ট্রুলি স্পিকিং। ট্রুলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব এবং তারপরে স্পিক শব্দটি ছিল ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হয়ে গেছে স্পিকিং। কাজে অ্যাডভার্বের পরে আইএনজি ফরম্যাটে রয়েছে স্পিকিং এবং স্পিকিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, কেননা আমাদের রুলসেই বলা ছিল অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরপরে 2 নাম্বার রুলসটি আলোচনা করব, সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ড হয়। আমরা এইখানে জিরান্ড শব্দটি ভুল, আসলে এখানে পার্টিসিপল হবে। ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা পার্টিসিপল হবে, কিন্তু এখানে ভুলবশত আমরা জিরান্ড শব্দটি ব্যবহার করেছি। আসলে জিরান্ড হবে না, এটি পার্টিসিপল হবে। এরপর দেখো দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্ট। এইখানে খেয়াল করো দ্য রেইন কেম পোরিং, এইখানে ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল কেম এবং তারপরে পোরিং আইএনজি ফরম্যাটে রয়েছে, কাজেই পোরিং শব্দটি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এইখানে যদি একটু খেয়াল করো, পয়েন্ট টু বি নোটেড, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তাও প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমরা জিরান্ডের রুলসে জেনেছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হলে তা জিরান্ড হয়ে যায়, কিন্তু একটু খেয়াল করতে হবে ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটু অবজেক্ট থাকে এবং তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তবে তা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এখানে বলা আছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। খেয়াল করো দ্য গার্ল ওয়েন্ট, এখানে অবজেক্ট হচ্ছে অ্যাওয়ে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, কাজেই এইখানে লাফিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু যদি অ্যাওয়ে শব্দটি না থাকতো দ্য গার্ল ওয়েন্ট লাফিং, তাহলে লাফিং শব্দটি জিরান্ড হয়ে যেত। ওকে, এরপরে 3 নাম্বার রুলসটা যদি একটু দেখো, কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন আর প্রোনাউনের বিশেষণ বোঝায় তবে যা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি নাউন আর প্রোনাউনের বিশেষণ বোঝায় তবে তা পার্টিসিপল হয়ে যাবে। এরপরে 4 নাম্বার, আর্টিকেল এবং নাউনের মধ্যবর্তী ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর্টিকেল এবং নাউনের মধ্যবর্তী ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হবে। রানা হেল্পড আ ড্রয়িং ম্যান। এখানে খেয়াল করো রানা হেল্পড আ ড্রয়িং ম্যান, এইখানে রয়েছে আর্টিকেল এবং নাউন। এ হচ্ছে আর্টিকেল এবং ম্যান হচ্ছে নাউন, আর মাঝখানে একটি আইএনজি ফরম্যাটের শব্দ রয়েছে, সেটি হচ্ছে ড্রনিং। কাজেই এইখানে আর্টিকেল এবং নাউনের মধ্যবর্তী যে আইএনজি ভার্ব প্লাস আইএনজি ড্রনিং, সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের এই রুলসগুলোর মধ্য দিয়ে আশা করি তোমরা জিরান্ড এবং পার্টিসিপল কি তা শনাক্ত করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এখন আমি একটি স্পেশাল টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেব জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করার জন্য। এখানে খেয়াল করো আ সুইমিং ফিশ সমান বলা আছে আ ফিশ ইজ সুইমিং, অর্থাৎ আ সুইমিং ফিশকে যদি আমি একটু উল্টিয়ে লেখার চেষ্টা করি আ ফিশ ইজ সুইমিং, তাহলে কিন্তু এটি একটি বাক্য হয়। ঠিক একইভাবে আমি এখানে লিখেছি আ সুইমিং পুল, কিন্তু এখন যদি আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি আ পুল ইজ সুইমিং, তাহলে কিন্তু সেটি বাক্য হয় না, কারণ আমরা জানি পুল কখনোই সুইমিং করতে পারে না, কিন্তু ফিশ চাইলে সুইমিং করতে পারে। আর যদি এভাবে বলি আ ফিশ ইজ সুইমিং, তো সেটাও সঠিক। আবার যদি ঘুরিয়ে লিখি আ ফিশ ইজ সুইমিং, তাহলে সেটাও সঠিক, একটি বাক্য হয়। কিন্তু পরেরটা দেখো আ সুইমিং পুল, আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি আ পুল ইজ সুইমিং, তাহলে কিন্তু এটি বাক্য হবে না। ওকে, এটাই আমাদের
শেখার মূল বিষয়। নোট খেয়াল করো, যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায় তবে তা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করা না যায় তবে তা জিরান্ড। এখন আমাদের যে 1 নাম্বারটা সুইমিং ফিশ, এখান থেকে দেখো একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা গিয়েছে, ফিশ ইজ সুইমিং, কাজে এটি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর দ্বিতীয় নাম্বারটি খেয়াল করো, সুইমিং পুল, এখানে সুইমিং পুল যদি আমরা উল্টিয়ে লিখি পুল ইজ সুইমিং তাহলে কিন্তু বাক্য হয় না, কারণ পুল কখনো সুইমিং করতে পারে না, কাজে এটি হবে জিরান্ড। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, একই কিন্তু শব্দ, প্রথমেও সুইমিং ছিল এ নাম্বারে এবং পরেরটাও হচ্ছে সুইমিং, একটা হচ্ছে সুইমিং ফিশ আর একটা হচ্ছে সুইমিং পুল, কিন্তু একই শব্দ হওয়ার কারণে দুইটা জিনিস কিন্তু আলাদা, একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং আরেকটা জিরান্ড। তো আশা করি এই রুলসটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমাদের জিরান্ড এবং পার্টিসিপল শনাক্ত করার যে সমস্যা সেটি সমাধান হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আর আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তো এটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা অটোমেটিক্যালি তার নোটিফিকেশন পেতে পারো।